মধুপুর গ্রামে বাস করত এক গরিব চাষি। সে গরিব হলেও তার মনের মধ্যে একটুকুও লোভ ছিল না। সে ছিল খুব সৎ এবং নিষ্ঠাবান, আর তাই তো গ্রামের সবাই তাকে ভালোবাসতো। সে তার স্ত্রী কমলার সাথেই থাকতো। গিন্নি, ও গিন্নি, গিন্নি, আমাকে তুমি কিছু খেতে দাও। আমি মাঠে যাব। অনেক বেলা হয়ে গেল। এখনো যদি মাঠে গিয়ে না পৌঁছাই, তাহলে মাঠে থাক সকল খেতে যে কোনটায় কি সমস্যা হয়েছে তার কিছুই জানতে পারবো না। দাও, তুমি আর দেরি না করে এখনই আমাকে কিছু খেতে দাও। আমি সেগুলো খেয়ে মাঠের দিকে রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এক্ষুনি খাবার দিয়ে দিচ্ছি। তুমি সেগুলো খেয়ে এখনই মাঠের দিকে রওনা দিয়ে দাও। আমাদের সংসার চালানোর পুরো টাকাটাই তো ওই জমি থেকেই আসে। এখন যদি এই সব ফসল নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে গো। তুমি ঠিকই বলেছ গিন্নি। আমাদের জমি থেকে তো যে ফসল উৎপন্ন হয় তা বিক্রি করেই তো আমরা আমাদের সংসার চালাচ্ছি। তাও তুমি আর দেরি না করে এখনই আমাকে কিছু খেতে দাও। আমি সেগুলো খেয়ে এখনই মাঠের দিকে রওনা দিব। চাষির কথা শুনে তার গিন্নি তাকে খেতে দিয়ে দেয়। তার খাওয়া শেষ করে সে মাঠের দিকে রওনা দেয়। আর তখনই সে দেখতে পায় তার ধানগুলো বাতাসে সব পড়ে গিয়েছে। আর সে ধান ক্ষেতটির পাশে বসে মন খারাপ করে থাকে। আমার সাথে কেন বারবার এমনটা হয়? আমি কার কি এমন ক্ষতি করেছি যার কারণে প্রত্যেক বছরই আমার ফসল নষ্ট হয়? এখন আমি আমার সংসারটা কিভাবে চালাবো? এই চাষের জমি থেকে আসা ফসল বিক্রি করেই তো আমি আমার সংসারটা চালাতাম। এখন তো দেখছি আমাকে না খেয়ে মরতে হবে। কি আর করার? যাই, বাড়ির দিকে ফিরে যাই। আর কিছুই আমার ভালো লাগছে না। ধানগুলো নষ্ট হয়ে গেছে। যাই, আমি বাড়িতে ফিরে যাই। এ কথা বলে সে যখন বাড়ির দিকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, তখনই সে দেখতে পায় ধান ক্ষেতের ভেতরে কিছু যেন একটা চকচক করছে। তার ধান ক্ষেতের ভেতরে এমন চকচক করতে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পাওয়া সত্ত্বেও সে সেই জায়গাটিতে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যে একটি হলুদ রঙের পাথর পড়ে রয়েছে। সেটিকে দেখে অনেক অবাক হয়ে যায়। এটা যে আমার ভাগ্য পরিবর্তনের চাবি। এই পাথরটি বিক্রি করলে যে আমি অনেক টাকা পাবো, যা দিয়ে আমি কোনো কাজ করা ছাড়াই আমার সংসারটা সহজে চালিয়ে নিতে পারবো। এ কি, মনে হচ্ছে এটা অনেক দামি পাথর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি। এটা আসলে এক দামি পাথর। এটা যে আমার ভাগ্য পরিবর্তনের চাবি। এই পাথরটাকে আমি বাড়ি নিয়ে যাই। পাথরটা আমার গিন্নিকে গিয়ে দেখাই। গিন্নি আশ্চর্য পাথর দেখে অনেক খুশি হবে। এরপর চাষি সেই পাথরটিকে তুলে নিয়ে বাড়িতে ফিরে যায়। গিন্নি, ও গিন্নি, গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসো। এই যে দেখো আমি কি পেয়েছি। এটা যে আমাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, দেখবে না আমি কি পেয়েছি। চাষির ডাক শুনে চাষির বউ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। কি এমন পেলে যার জন্য সারা বাড়ি তুমি মাথায় করে ফেলেছো? কই, দেখাও দেখি কি পেয়েছো যার জন্য এত খুশি তুমি। কি পাইনি তাই বলো? আমি যে একটা হলুদ রঙের পাথর পেয়েছি। দেখো, যা চকচক করতে থাকে। দেখছো না আমার হাতে এটা কি? এটা যদি সোনার পাথর হয় তাহলে এটি বিক্রি করলে আমাদের আর কখনোই কাজ করতে হবে না। পায়ের উপর পা রেখে খেতে পারবো। আমাদের যে আর কোনো কষ্টই করা লাগবে না তখন। ও মা, তাহলে তো অনেক দামি কিছু তুমি পেয়েছো। দাও তো, দাও তো, একটু আমার হাতে দাও তো দেখি। চাষি তার গিন্নির কথা শুনে সেই পাথরটি তার গিন্নির হাতে দিয়ে দেয়। আর তার গিন্নি সেই পাথরটি পেয়ে অনেক খুশি হয়। এবার আমরা এই পাথরটি বিক্রি করে অনেক ধনী হয়ে যাব গো। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই পাথরটিকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি অনেক দামি। আমি এই পাথরটিকে আমাদের ঘরে গিয়ে রেখে দিচ্ছি। তুমি বরং কাল সকালবেলা এটি নিয়ে স্বর্ণকারকে একবার দেখে এসো যে এটি সোনা নাকি অন্য কিছু।
আমার আমার যে কি খুশি লাগছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর চাষির গিন্নি সেখান থেকে চলে যায় এবং চাষির জন্য খাবার তৈরি করে তাকে খেতে দেয়। চাষি খাবার শুরু করে, আর তখনই সে দেখতে পায় তার গিন্নি তার পছন্দের কিছু খাবার রান্না করেছে। আর সে বলে, বাহ গিন্নি, আজ তুমি আমার পছন্দের সকল খাবার রান্না করেছো। তার মানে তুমি আমার নিয়ে আসা পাথরটির কারণে অনেক খুশি। যাক, ভালোই হয়েছে। পাথরটি বিক্রি করে কিছু হোক আর না হোক, পাথরটি বাড়িতে আনার জন্য আমি ভালো মন্দ খেতে পাচ্ছি। আজ আমি অনেক খুশি, তাই তোমার পছন্দের সবকিছু তৈরি করেছি, এগুলো খাও। এই সব তোমার জন্য। আমি অনেক যত্ন সহকারে এগুলো রান্না করেছি। আর খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাটা। আর খাওয়া লাগবে না, আমি জানি আমার গিন্নির হাতে রান্না অনেক সুন্দর, আর খেতে মনে হচ্ছে খাবারগুলো অনেক সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করে চাষি আর চাষির স্ত্রী সেই রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল চাষি সেই স্বর্ণকারের দোকানে যায় সেই পাথরটি নিয়ে, আর স্বর্ণকারকে দেখিয়ে বলে, দেখুন তো দাদা, আমি একটি পাথর নিয়ে এসেছি। আপনি দেখে বলুন, এই পাথরটি বিক্রি করলে আমি ঠিক কত টাকা পাবো এটা থেকে। অনেক চকচক করছে দেখে মনে হচ্ছে। আপনি আপনি একটু ভালো করে দেখুন তো। কই, দাও দেখি, কি এমন পাথর এনেছো যা সোনার মতো চকচক দেখতে? যদি এটি সোনার পাথর হয় তাহলে তো তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কই, দাও দেখি পাথর। চাষি স্বর্ণকারকে তার পাওয়া সেই হলুদ পাথরটি দিয়ে দেয়। আর স্বর্ণকার সেই পাথরটি দেখে বলে, এ যে আশ্চর্য ব্যাপার, এটি দেখছি সত্যি সোনার পাথর। তুমি কি এই পাথরটি বিক্রি করবে? এই পাথরটি বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে এটা থেকে, যা দিয়ে তুমি আজীবন বসে খেতে পারবে। তোমার আর কোনো কাজ করার প্রয়োজন হবে না। এখন বলো, তুমি কি পাথরটি বিক্রি করবে? সত্যি কি পাথরটি সোনার তৈরি? যদি এই পাথরটি সোনার তৈরি হয় তাহলে তো আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এই পাথরটি আসলেই সোনার পাথর। এটি বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। কি ভাবছো, তাহলে পাথরটি কি তুমি বিক্রি করে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি পাথরটি বিক্রি করে দেব। তবে পাথরটি সম্পূর্ণ বিক্রি করব না। পাথরটির অর্ধেক আমি বিক্রি করব, আর অর্ধেক আমি বাড়িতে নিয়ে যাব। তুমি যা ভালো বোঝো তাই করো। আমি এই পাথরটি থেকে তোমাকে অনেক টাকা দিয়ে দেব, যা দিয়ে তুমি আজীবন বসে খেতে পারবে। এ কথা বলে স্বর্ণকার সেই পাথরের অর্ধেক অংশ নিয়ে নেয় আর অর্ধেক অংশ চাষিকে ফিরিয়ে দেয়। স্বর্ণকার অর্ধেক পাথরের বদলে তাকে অনেকগুলো টাকা দেয় একটি থলের মধ্যে। চাষি সেই টাকাগুলো এবং অর্ধেক সোনার পাথরটি নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতে সে তার গিন্নিকে ডাকতে থাকে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? শিগগিরই বাইরে এসো। এই যে দেখো আমি কি নিয়ে এসেছি। কই দেখি দেখি কি এনেছো তুমি? এই যে দেখো, আমি যে সোনার পাথরটি নিয়ে এসেছিলাম সেটি বিক্রি করে কতগুলো টাকা এনেছি দেখো। আমি সোনার পাথরটির অর্ধেক অংশ বিক্রি করেছি, তাতেই এত টাকা। তাহলে ভাবো, এই সোনার পাথরটি পুরো বিক্রি করলে কত টাকা পেতাম আমরা। সত্যি বলছো? তুমি অর্ধেক পাথর বিক্রি করেছো, তাই তুমি এত টাকা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি পাথরটি অর্ধেকই বিক্রি করেছি, আর অর্ধেক আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়েছি, যাতে কখনো তাদের প্রয়োজনে তারা এই পাথরটি বিক্রি করে আবারও বড়লোক হয়ে যেতে পারে। এখন ভেবে দেখো গিন্নি, আমরা অনেক বড়লোক হয়ে গিয়েছি। এখন আমাদের আর কাজ কাম করতে হবে না। কি বলছো কি? বড়লোক হয়ে গিয়েছে বলে কি তোমার আর কাজ করতে হবে না নাকি? মনে রেখো, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়, আর এ তো কিছু টাকা মাত্র। তুমি এই টাকা থাকা সত্ত্বেও তোমার মাঠের কাজ কখনোই ছাড়বে না। মাঠের কাজ করবে আর মাঠের ফসল দিয়েই আমাদের সংসার চালাবে। তাই আমি চাই তুমি সেটাই করো। বসে বসে খেয়ে এইভাবে টাকা ধ্বংস করো না। আর আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেও আমাদের তো ভবিষ্যৎ গড়তে হবে, তাই না? তুমি যখন বলছো, আমি আর তাহলে বসে বসে খাবো না, আমি কাজ করেই খাবো।
যাতে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক সুখে তাদের দিনগুলো কাটাতে পারে। এরপর সেই চাষি সোনার পাথর বিক্রি করা টাকা দিয়ে একটি বড় বাড়ি তৈরি করে এবং সে অনেকগুলো কৃষি জমিও কিনে নেয়। সে কৃষি জমিতে চাষাবাদ করতে থাকে। বছর ঘুরতে না ঘুরতেই সে বেশ ধনী হয়ে যায়। তখন সে তার গিন্নিকে এসে খুশি মনে বলে, গিন্নি, তুমি ঠিক কথাই বলেছিলে। আমি যদি সেই সোনার পাথর বিক্রি করা টাকাগুলো বসে বসে খেয়ে খরচ করতাম, তাহলে আমরা আজ এত সম্পদের মালিক হতে পারতাম না। আমাদের সেই সোনার পাথর বিক্রি করার টাকাটাও হয়তো ফুরিয়ে যেত এতদিনে। এখন দেখো, তোমার কথা মতো কাজ করতে থাকায় আমাদের কতগুলো কৃষি জমি হয়েছে, যা আমাদের পরবর্তী প্রজন্মরাও খেয়ে ফুরিয়ে ফেলতে পারবে না। তাহলে ভেবে দেখো, আমি সেদিন কি কারণে তোমাকে এই জমিতে কাজ করতে বলেছিলাম। তুমি যদি সেদিন তোমার কাজ ছেড়ে দিয়ে পায়ের উপর পা তুলে খেতে, তাহলে এখন আমাদের এই টাকা পয়সা জমি জাতি কিচ্ছু হতো না। তখন আমরা আবার অর্থ সংকটে পড়তাম এবং আমাদের সেই বাকি অর্ধেক আশ্চর্য পাথরটিও বিক্রি করে চলা লাগতো। এখন তো আমরা অনেক সম্পদও করতে পেরেছি, আর সেই পাথরের বাকি অংশটুকু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখেও দিতে পেরেছি। এটা ভালো হলো না, বলো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, এটাই ভালো হয়েছে। এরপর থেকে চাষি তার গিন্নির কথা মতো কৃষিকাজ করতে থাকে এবং তার সম্পদের পরিমাণ আস্তে আস্তে আরো বাড়তে থাকে। এমন ভাবে তারা তাদের জীবনটাকে সুখে শান্তিতে কাটিয়ে দেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।